ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার ডান দিকে বসা আছেন জাতীয় প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, আমার দেশের নির্বাহী সম্পাদক এবং এনআরএফের আহ্বায়ক। বিগত 17 বছরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, সবসময় সৈয়দ আফজাল আহমেদ যিনি সবসময় পাশে থাকতেন, আজকে উনি সভাপতি। উপস্থিত রয়েছেন, আমি সবার আগে যার কথা স্মরণ করতে চাই, আমার বাম দিকে বসা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রফেসর ছিলেন, রসায়নের কেমিস্ট্রি, এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বারবার নির্বাচিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির ডিন ছিলেন। আমিও একসময় ওনার সাথে ডিন ছিলাম। বাট আপা এই মহিলা হয়েও হাতে গোনা যে কয়েকজন শিক্ষিত মানুষ, প্রফেসর, যারা স্বৈরাচার অর্থাৎ কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে কথা বলার জন্য যখন আমরা কাউকে পাচ্ছিলাম না, আজকে অনেক মানুষ আজকের বাস্তবতা 5ই আগস্টের বাস্তবতার পূর্বের অবস্থায় আপনাদের চিন্তা করতে হবে। তখন যখন কাউকে পাওয়া যেত না, 2-3 জন মহিলা, অত্যন্ত স্বনামধন্য 2-3 জন মহিলা রাজি হতেন। তার মধ্যে একজন প্রফেসর ডক্টর তাজ মেরি এস.এ. ইসলাম। আজকে উনি আছেন। আজকে ওর সাপ একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে, যেন শরীরটা বোধহয় খারাপ। আর এখানে আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন, আমাদের জাহাঙ্গীরনগরের প্রফেসর রুনু ভাই, এত পুরো নাম বলে সময় নষ্ট করবো না। তার পরবর্তীতে যার বক্তব্য শোনার জন্য আমি আজকে আসছি, সেটা হচ্ছে অক্সফোর্ডের ক্যামব্রিজের পিএইচডি করা ডক্টর মাহাদি আমিন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উনি উপদেষ্টা। এমন আর কিছু বক্তব্য দূর থেকে শুনেছি, কাছ থেকে আজকে প্রথম শুনেছি। আর এখানে আমার বড় ভাই প্রফেসর ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাই, আপনারা অনেক বিশেষণ দিয়েছেন। ভার্চুয়ালি ইজ এ জিনিয়াস এবং মিডিয়া সেলের কনভেনার। শামসুল আলম ভাই আমার সহকর্মী, পেশাজীবী আন্দোলন করতে গিয়ে সবসময় যাকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4 জন প্রতিনিধি আসতেন, তার মধ্যে ইজ দি কনভেনার প্রফেসর ডক্টর শামসুল আলম, সরকার এবং রাষ্ট্রবিভাগের রাজনীতি বিভাগের চেয়ারম্যান, আর বর্তমানে দিন বা অন্যান্য যা আছে, বাট যা আমি আগের কথা বলছি। নাসিরউদ্দিন ওসিম, ছাত্রদলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন ব্যারিস্টার, তারপরে আবার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ ব্যারিস্টার। আর আছে রিয়েল, ওই যে টুপি পরা। 111-এর পরে আমি ওদের বাসায় অনেক দিন পালিয়েছিলাম। আমি প্রথম বুঝতে পারি নাই আজকের এডিশনাল সেক্রেটারি সেই সময়কার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওর ডাক নাম রিয়েল, আসল নাম আমি আর বলতেছি না। আর ফরিদ তো আছেই, এবং সঞ্চালক। এখানে অনেক পেশার, তুলাভাই সহ আর অনেক পেশার বিভিন্ন পেশাজীবীরা আছেন, এই সংগঠনের সম্মানিত সদস্যরা আছেন এবং আমন্ত্রিত অতিথিরা আছেন, সেই সাথে সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি বলার তেমন কিছু নাই, কারণ এমন এক টপিকস আর যার নামে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্র নায়ক জিয়াউর রহমান বীর উত্তম। ইনাকে নিয়ে যে প্রবন্ধ রুনু ভাই উপস্থাপন করেছেন, স্টার্টেড ফ্রম দি, মানে ওনার সেই জন্ম থেকে শুরু করে আপ টু মানিক অ্যাভিনিউ পর্যন্ত, এই সময়ের মধ্যে ওনার যে কর্ম, সেটা যেভাবে উপস্থাপন করেছেন, পরবর্তীতে মাহাদি আমিন সেটার উপর
অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষায় তার বক্তব্য রেখেছে এবং পরবর্তী বক্তারা সবাই বিভিন্ন দিক অত্যন্ত সুন্দর করে তুলে ধরে চেষ্টা করেছে এবং তুলে ধরেছে। এবং এই আলোচনাটা যদি রেকর্ডের হয়ে থাকে তাহলে বিএনপির আগামী প্রজন্ম, অর্থাৎ যারা হয়তো জিয়াউর রহমান স্যারকে দেখেন নাই, আমরা খুব সৌভাগ্যবান। আমরা ওনার সাথে হাইকিং করেছি, মানে আই ওয়াজ এ রোভার স্কাউট, আমি রোভার মেট ছিলাম। আমি 6 মাইল হাঁটছি। আমি যখন হাঁটছি তখন উনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ডিসিএমএলএ। কাজেই আই ওয়ান অফ দি লাকিয়েস্ট ম্যান যে মানুষটার সাথে ভাওয়ালের এই জঙ্গল, তখন তো গড় ছিল, এখন তো বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না। দ্যাট ওয়াজ এ ভাওয়ালের গড় বলা হতো। গড় মানে একটা জঙ্গল, মধুপুরের গড়, মধুপুরের জঙ্গল, আর ভাওয়ালের গড় মানে এখানে জঙ্গল। এখানে বাহাদুরপুর নামে একটা গ্রাম আছে, রোভার স্কাউটের ট্রেনিং হয়। তো কাজেই এগুলো হচ্ছে কি স্মৃতি। আজকে যেই স্মৃতি রোমন্থনের জায়গায় বা ওনাকে মূল্যায়নের আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের সবচেয়ে আদরের প্রেসিডেন্ট, বাংলাদেশের মানুষের সবচেয়ে অবিসংবাদিত নেতা, যার সততা প্রশ্নাতীত, যার দেশপ্রেম নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। দেশপ্রেম কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ হয় না, দেশপ্রেম হতে হয় 100 ভাগ, এখানে 99 ভাগ হওয়ার সুযোগ নাই। এবং যে পরীক্ষায় উনি উত্তীর্ণ, উনার দায়িত্ব ছিল না দেশের স্বাধীনতা ঘোষণা করার, কিন্তু যখন আমাদের মতো যাদের চুল, যাদের বয়স ওই সময় অ্যাটলিস্ট 7-10 বৎসর, তাদের কারো কারো মনে থাকার কথা 71-এর 25শে মার্চ, 26শে মার্চ, 27শে মার্চ কেমন ছিল। এবং মানুষ যখন পালিয়ে যাচ্ছিল, জাতি যখন দিগ্ভ্রান্ত এবং হতাশাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে রাত্র তখন 7:30টার পর থেকে 9:30-10টা পর্যন্ত আস্তে আস্তে শোনা যাচ্ছে, প্রথম ইংরেজিতে তারপরে বাংলায়, কানের কাছে সেটা নিতে হয়। কারণ কালুরঘাটের ট্রান্সমিশনের পাওয়ার তখন খুব কম ছিল, উইক ছিল। আমরাও শুনেছি এবং আমার নিজে কানে শুনেছি। হাউ ক্যান আই মানে ডিজোন, এবং এখানে যারা অনেকেই আছেন, ডিজোন করার কোনো স্পেস নাই। আই হিয়ার বাই ডিক্লেয়ার, এই যে বক্তব্য নিজের থেকে পড়ে প্রথমে, পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন। এবং ঘোষণা দিয়ে উনি যে মানুষটা বসে থাকে নাই, আই রিভোল্ট এন্ড উই রিভোল্ট, দ্যাট ওয়াজ দি ডিক্লারেশন প্রথম। তার পরবর্তীতে টেলিভিশনে বা রেডিওতে কালুরঘাট বেতার কেন্দ্র, এবং তার পরবর্তীতে উনার যে কমান্ডার জাঞ্জুয়া, উনি ছিল সেকেন্ড ইন কমান্ড 8 ইস্ট বেঙ্গলের, তাকে গ্রেফতার করা এবং তাকে প্রথম যদি পাক সেনাদেরকে হত্যা করা হয়ে থাকে তাহলে ওই কয়জন প্রথম সবার আগে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। এবং তার পরবর্তীতে অস্ত্র হাতে যুদ্ধ না, এই যে যুদ্ধ করে তো পারত উনি অন্য কোনো জায়গায় চলে যেতে। অন্য যাদের ঘোষণা করার কথা ছিল, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ কি করেছে পার্শ্ববর্তী দেশের নদী পার হয়েছে, তারপর আস্তে করে চলে গেছে, দেশের মানুষের কথা চিন্তা করে নাই। ঠিক যেমনটি এই কর্তৃত্ববাদী স্বৈরাচার কি সুন্দর দৌড় দিয়ে হেলিকপ্টারে উঠেছে এবং তার পার্টি তার সব কিছু ভুলে গেছে। অর্থাৎ এই ব্লাড দেশের প্রতি কোনোদিন টান ছিল না, দেশের মানুষের প্রতি কোনোদিন টান ছিল না। এই ব্লাড অল দি টাইম ব্যক্তি কেন্দ্রিকতায়, পরিবার কেন্দ্রিকতায় বিশ্বাস করেছে। সেইটি 71-এও তারা উদাহরণ রেখেছিল, এই 2024-এর 5 তারিখে উদাহরণ রেখেছে। কাজে আপনাকে এটা মিলাতে পারবেন। এবং এরা আর জিয়াউর রহমান ঘোষণা করার পর এই হবিগঞ্জের তেলিয়াপাড়ায় প্রথম মিটিং হয়েছে। এই যে আজকে বলা হয় ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স প্রথম হয়েছে, এই জিয়াউর রহমানের জেড দিয়া ফার্স্ট ফোর্সেস কমান্ডার হচ্ছে জিয়াউর রহমান, ফার্স্ট সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। কাজে আপনি জিয়াউর রহমানকে কোথায় অবমূল্যায়ন করবেন?
আজকে জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়। আর জিয়াউর রহমান নিজেকে তৈরি করেছে কিভাবে? আপনারা ডেভিড স্কুলে কেউ গিয়েছেন কিনা জানি না, আমি গিয়েছি কলকাতার। ওখানে যে ছোট মানুষটার ছবি আছে সেটাও জিয়াউর রহমান, ক্লাস 6-এ পড়া মানুষ। অর্থাৎ ভালো ছাত্রদের, এবং একটা কথা উনি বলেছে, উনি অনর্গল ইংরেজিতে ভালো বলতে পারতেন। এটা ছাত্র অবস্থায় মানুষ যদি নিজেকে তৈরি না করে, এবং জিয়াউর রহমান সাহেবের যে ব্যাকগ্রাউন্ড পাবেল ভাই বলেছেন, ফ্যামিলিয়ার যে ব্যাকগ্রাউন্ড, ওনার আব্বা আম্মা এবং ওনার ভাই বোনদের, অর্থাৎ পারিবারিক যে পরিবেশে উনি বড় হয়েছেন, সে পরিবেশ কিন্তু ওনাকে সত্যিকার অর্থে অনুপ্রাণিত করেছে এই পড়াশোনার জন্য, নিজেকে তৈরি করার জন্য। এবং খেয়াল করে দেখেন কাকুল ট্রেনিং একাডেমিতে উনি কী ধরনের রোল প্লে করেছেন, 65-এ উনি কী ধরনের রোল প্লে করেছেন। এবং পরবর্তীতে যখনই বাংলাদেশ সম্পর্কে কোনো কথা হয়েছে, ওনারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা বাঙালি অফিসার ছিলেন, তারা দেশের জন্য কী ধরনের, অর্থাৎ হি হিমসেলফ মেড হিম, ওনাকে নিজে নিজে উনি তৈরি হয়েছে। এবং তৈরি হয়েছে দেখেই সিনিয়র অফিসার কিন্তু আরও ছিল, তারা কিন্তু সাহস করে কেউ আসে নাই, তারা কিন্তু কেউ ডিক্লারেশনের জন্য যায় নাই। আজকে যাদেরকে বিভিন্নভাবে জিয়াউর রহমান স্যারকে কেউ কেউ অবমূল্যায়িত করার চেষ্টা করে, তারা আয়নায় নিজেদের চেহারা দেখে না। আয়নায় যদি চেহারা দেখতো তাহলে দেখতো ওদের নেতা আত্মসমর্পণ করেছে, ওদের নেতা পালিয়ে গেছে, ওদের কাছে ক্যাসেট নিয়ে যাওয়ার পর বলেছে, তুমি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি বানাইবা? এসব কথা কিন্তু আমরা না, তাজউদ্দিন সাহেবের বইয়ে লেখা আছে, এটা আমাদের বানানো কথা না। অর্থাৎ বাস্তবতা ওই সময় এটাই ছিল। আজকের প্রজন্মের কাছে এটি ইতিহাস, কিন্তু ইতিহাস পড়তেও হবে, জানতেও হবে, এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তার কারণ আগামী দিনের এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে তার স্বমহিমায়, আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি আপনারা নেতৃত্ব দিতে চান, তাহলে ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, ইতিহাস যদি না পড়েন, তাহলে হারিয়ে যেতে হবে। কেন? আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই জুলাই আগস্ট নিয়ে মাহাদিকে আমি ধন্যবাদ জানাই, সে অল্প একটু বলেছে, কিন্তু তার উচিত ছিল পুরোটাই বলা। জুলাইয়ে কি শুরু হয়েছিল, 5ই আগস্ট কিভাবে শেষ হয়েছে, তাহলে বোঝা যেত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, নেতা এবং কর্মীরা কোন পর্যায় থেকে কিভাবে ইনভলভ হয়েছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল শ্রেণী পেশার মানুষ যারা স্বৈরাচারের দোসর ছিল না, তারা ছাড়া সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, এবং অংশগ্রহণ করেছে দেখেই সেটি তার একটা কাঙ্ক্ষিত রূপে লাভ করেছে। আর আমাদের একটা কথা আছে না, পাপের ভারে নিজেই ডুবে যায়। আর আমি সব সময় আগে বলতাম যে কাচের ঘরের মধ্যে আছেন, একদিন দেখবেন কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে করে পড়ে গেছে। কাজেই ঘটনাটা তাই ঘটেছে। এত দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, এত কিছু করলেন, এত সুযোগ সুবিধা দিলেন, তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারল না। কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায়, আর আপনি যখন জনগণের মুখোমুখি হন, তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয়। ইতিহাস সাক্ষী দেয় যে জন আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যেতে নাই। সেজন্যই জিয়াউর রহমান স্যার আজকে প্রাসঙ্গিক এই কারণেই যে মানুষটি ডিসিপ্লিন জ্ঞান দেখেন। উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, ফার্স্ট ফোর্সেস কমান্ডার, ফার্স্ট সেক্টর কমান্ডার। 16ই ডিসেম্বর বলতে পারতেন এখন থেকে দেশ আমরা চালাবো। অনেকে যেমন ইদানিংকালে বলার চেষ্টা করেন না, অথবা বলেন অমুক মন্ত্রণালয় আমরা বসবো, অমুক মন্ত্রণালয় আমরা বসবো, কি হয় না হয় এগুলো দেখব। অর্থাৎ এই যে
একটা ডিসিপ্লিন মানুষ, যুদ্ধ করেছেন, ব্যারাকে ফেরত গিয়েছেন। ফার্স্ট পোস্টিং কুমিল্লা ক্যান্টনমেন্টে, যেটা রুনু ভাই লেখেন নাই আর কি, তা লিখলে আরো ভালো হইতো। এবং ওই সময় ওনার র্যাঙ্ক কি ছিল, পরবর্তীতে ওই সময় তার প্রতি বৈষম্য করা হয়েছে। আজকে যারা বৈষম্য আন্দোলন করেন তারা জেনে রাখুন যে সিনিয়র মেজরের নাম ছিল মেজর জিয়াউর রহমান, তার পরের জনের নাম ছিল মেজর শফিউল্লাহ। এই মেজর শফিউল্লাহর সাথে 71 সনে আমার সাক্ষাৎ হয়েছে কাউড়াইতে। উনি পালিয়ে গেছিলেন জয়দেবপুর থেকে, উনার ফোর্স নিয়ে ওখানে উনি এই করেছিলেন। তখন আমরা ওনাদেরকে মানে কয়েক 4-5 দিন রেখে আমরা খাওয়া দাওয়া করাইছি এবং মুক্তিযোদ্ধাদেরকে আমরা সহযোগিতা করেছি। একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে একটা গ্রুপ প্ল্যাটুন চলে গিয়েছিল শ্রীপুর এবং কাউড়াইদের মাঝামাঝি জায়গায়, এই বাচ্চু যে এলাকায় থাকে ওখানে, আর আমি ওখানে স্কুলে পড়তাম। কাজেই উনাকে করা হলো, কিন্তু জিয়াউর রহমান স্যারের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলো। হি শুড বি দ্য সাপোজ টু বি দ্য আর্মি চিফ, ওনাকে তখন ডেপুটি চিফ করা হলো। পরবর্তীতে যখন কথা হলো ওনাকে ডেপুটি চিফ করা হয়েছে। এখন কিন্তু জিয়াউর রহমান স্যার কোনো দিন ডিসিপ্লিনের বাইরে যান নাই, তো কোনো দিন না। এবং আমরা ওনাকে এর আগ পর্যন্ত আমরা কোনো দিন শুনি নাই। জিয়াউর রহমান স্যার আবার পাদপ্রদীপে আসলেন 7 নভেম্বর 1975। কে আনলো? যে মানুষগুলো দেখেছিল 71-এ, যেই মানুষটির কোনো পরিচয় ছিল না, কিন্তু সাহসিকতার সঙ্গে দুটো বাচ্চার কথা ভুলে যে, তার সহধর্মিণীর কথা ভুলে যে, যদি হেরে যেত ফাঁসি হতো। ফাঁসি একদিকে, স্বাধীনতা একদিকে। উনি স্বাধীনতা, দেশপ্রেমকে বেছে নিয়েছেন। বেছে নিয়ে যে সাহসিকতার উদাহরণ বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছেন, যার জন্য আজকে আমরা গর্ব করি, বাংলাদেশের মানুষ গর্ব করে, পতাকার জন্য, তার দেশের জন্য, সর্বকিছুর জন্য। কাজী জিয়াউর রহমান এই যে উনার যে ভূমিকা, উনার যে সাহসিকতা, এবং উনি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলেন, অনেকে তো পারেন নাই। এই জন্য হয় কি, অনেকে খুব মনে কষ্টে আছে, কারণ আর তো স্বাধীনতা যুদ্ধ একটা জাতির জীবনে কয়বার আসে, এইটা সুযোগ তার আসবে না। এটা তো জিয়াউর রহমান নিয়ে গেছে। এবং আরেকটা জিনিস, যেই না স্বাধীন হলো তোরা বাঙালি হয়ে যা বলে দিলেন। পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, হাজং, সব তোরা কোনো কথা নাই, সব বাঙালি হয়ে যা, লাগাই দিল শান্তি বাহিনী। মনে আছে তো? এখন বাংলাদেশ আর আগায় না, বিশৃঙ্খলা। এবং তারপরে আরো কিছু কথা বলা উচিত ছিল রুনু ভাইয়ের কাছে, যেহেতু এখানে ইতিহাস। লঙ্গরখানা, আজকের জেনারেশন লঙ্গরখানা দেখেন নাই। লঙ্গরখানা হচ্ছে, বা ওই সময় আওয়ামী লীগের রিলিফ চেয়ারম্যান ছিল, রিলিফ চেয়ারম্যান, ওরা রিলিফ ডিস্ট্রিবিউট করতো। এই শার্টের কাপড়ের জন্য স্কুল কলেজের ছেলেদেরকে 2 গজ করে কাপড়ের পারমিট দেওয়া হতো। সেই পারমিটটা নিতে হতো রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে। একটা ডানোর কৌটার জন্য স্লিপ নিতে হতো। তখনকার দিনে 5 টাকা দাম ছিল, আর ওইটা বের করে গুলিস্তানে বিক্রি করলে 125 টাকা পাওয়া যায়। অর্থাৎ এত তারতম্য ছিল। এবং সাবান বলেন, জেট পাউডার বলেন, তখন জেট পাউডার ছিল, আর সার্ফ ছিল না, জেট পাউডার ছিল। আর তিব্বত লবণ বলেন, চিনি বলেন, অর্থাৎ সব জিনিস ওই রিলিফ। এবং ওই রিলিফ নিয়ে কি আক্ষেপ নেতার, মানুষ পায় সোনার খনি, কত মুখখনি, আর আক্ষেপ হচ্ছে আমি পেয়েছি চুরের খনি। আমরা বলি নাই, নেতাই বলছে। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব ওইগুলি দেখেছেন, ওই সময় দেখেছেন। ভিক্ষা করে আনলাম এত কম্বল, আমারটা কই, 7.5 কোটি কম্বল। কম্বল চোর নাম কিন্তু বাংলা ভাষায় আমরা ঢুকাই নেই। রিলিফ চোর বাংলা ভাষায় আমরা ঢুকাই নেই। ব্যাংক ডাকাতি বাংলা ভাষায় আমরা ঢুকাই নেই। অর্থাৎ যত একটা জাতিকে ছোট করার জন্য যত শব্দ, সবগুলোর অনুপ্রবেশ ঘটিয়েছে এই পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের পূর্বপুরুষদের আমলে। আর এইটার সাথে বিপরীতে দেখেন, যখন 7ই নভেম্বর দেশের মানুষ দিকভ্রান্ত, খালেদ মুশারফ কু করে জিয়াউর রহমান সাহেবকে বন্দি করেছে, সেই সময় 3রা নভেম্বর কু হলো। অনেকে অনেক কথা বলেন,
কিন্তু 4 নেতা মারা গেল আফটার দি কু, তখন আপনাদের আর্মি চিফ আপনাদের খালেদ মোশাররফ, জবাব দিলে খালেদ মোশাররফ দিতে হবে। জিয়াউর রহমান স্যার তখন বন্দি, ওনার গৃহবন্দী অবস্থায়। 7 তারিখে ওনাকে মুক্ত করলো সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, এবং তখন তারা দায়িত্ব দিল। কেন? যেই মানুষটি প্রমাণ করেছে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে ক্ষমতায় বসে যায়নি, উনি ডিসিপ্লিন ওয়েতে ওনার ব্যারাকে ফেরত গিয়েছে। কাজে এই লোকের ক্ষমতার মোহ নাই, যার জন্য ইনার উপর বিশ্বাস করলে আগামীতে দেশ সুন্দরভাবে চলতে পারে। সেজন্যই কিন্তু সিপাহী জনতা ওনাকে দায়িত্ব দিলেন। আর উনি দায়িত্ব পাওয়ার পর দেশকে কিভাবে অল্প সময়ের মধ্যে, একটি মানুষ তার জীবনের 4.5 বছরের বেশি সময় পায় নাই, তার মধ্যে এই তলাহীন ঝুড়ির তলা লাগিয়ে প্রথম চাল রপ্তানি করেছে। বললো না কৃষির যে বিপ্লব, কৃষির যে আধুনিকায়ন, কৃষির সেচ বলেন, বীজ বলেন, এবং সর্ব জায়গায় উনি সব সময় বলতেন, যে জায়গায় বলতেন 2 হাত তুলেন তো তুলতাম, তারপর উনি বলতেন এটা হচ্ছে কর্মী, 2 হাত যদি আমরা কাজ করি তাহলে আমরা 15 কোটি হাত, আর 15 কোটি হাত যদি কাজ করে দেশের কোনো কষ্ট থাকবে না। উনি সব সময় বলতেন, উনি হাঁটতেন এবং উনি মানুষকে অনুপ্রাণিত করতেন। অর্থাৎ জিয়াউর রহমান স্যারকে মূল্যায়ন করতে হয়। উনি যে মানুষের মধ্যে উনার যে এক ধরনের বিশ্বাস ছিল, মানুষ যে উনাকে বিশ্বাস করত, এই বিশ্বাসটা অর্জন করেছিল উনি 71-এ, এবং সেই কারণেই মানুষ সেই বিশ্বাসকে ধারণ করে, লালন করে, মানুষের বিশ্বাসকে উনি পুঁজি করে উনি দেশের মানুষকে একত্রিত করার জন্য উনার যে কালোজয়ী দর্শন, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা যায়। আর একটি ঐক্যবদ্ধ জাতি যদি হয় তাহলে সামনের দিকে আগাবে। যার ফলশ্রুতিতেই ওই আপনার ফরেন পলিসিতে বলেন জাপানকে হারাই দিয়ে আপনারা জিতে গেছেন জিয়াউর রহমান স্যার, কারণ আপনি ঐক্যবদ্ধ জাতি পেয়েছিলেন। আপনার পিছনে চাইনিজরাও এসছে, আমেরিকানরাও আসছে, ইসলামী ওয়ার্ল্ডও আসছে, সবই আসছে। তার আগে কেন রেমিটেন্স হলো না? কারণ ইসলামিক ওয়ার্ল্ডের সাথে আপনার কোনো সংযোগই ছিল না। আমাদের রেমিটেন্স যোদ্ধারা তো মোস্টলি দে আর ইন দ্য মিডল ইস্ট, এবং তাদের কাছে জিয়াউর রহমান সাহেব কীভাবে পৌঁছেছে, নিম গাছের কথা বলেছে। আজকে চাইনিজদের একটা কথা বলতে হয়, চাইনিজ বলতে ওদের গেট হলে পৃথিবীর অনেক মানুষের ছবি আছে, তো এই বাংলাদেশের একটা মানুষের ছবি আছে, সেটা হচ্ছে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তারা এটাকে ওন করে, অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে জিয়াউর রহমান স্যার উনি উনার কার্যক্রম দিয়ে, উনার চিন্তা চেতনা দিয়ে মানুষকে এমনভাবে উনি আশ্বস্ত করেছেন, মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন, যেটির কারণে উনি পরবর্তীতে জাতিকে উনি যেভাবে নেতৃত্ব দিতে চেয়েছেন, জাতি কিন্তু সেভাবে এগিয়েছে। এই যে সারা জীবন আর্মির লোক বলে, আরে ভাই, আর্মির লোকের কাছ থেকেই তো রেজিস্ট্রেশন নিয়ে বাকশাল থেকে আওয়ামী লীগ হয়েছে। আর্মির লোক দেখেই তো 4টার থেকে এত বহুদলীয় গণতন্ত্র বলে আর পত্রিকা বলো। আজকে যে রঙিন টেলিভিশন, জিয়াউর রহমান স্যার ছাত্রছাত্রীদেরকে কিভাবে গড়ে তুলতে হবে নতুন করি, জিয়াউর রহমান স্যার ওদের মানসিক গড়নের জন্য খেলাধুলা দরকার, সেই জন্য যুব মন্ত্রণালয় খেলাধুলা এবং এই শিশু পার্ক থেকে শুরু করে শিশু একাডেমি সব জেলায়, এবং এমন কোন অর্গানাইজেশন নাই পেশাজীবীদের, এই যে প্রেস ক্লাবে বসে আছেন না, এটার পিছনে জিয়াউর রহমান, উল্টা দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ওইটার পিছনে জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন জিয়াউর রহমান, কৃষিবিদ ইনস্টিটিউশন জিয়াউর রহমান, সাংবাদিকরা ট্রেনিং নিবে প্রেস ইনস্টিটিউট জিয়াউর রহমান। ইভেন আপনি কালচারাল প্রোগ্রাম করবেন, বিএফডিসি যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা, সেইটাকে আধুনিকায়ন জিয়াউর রহমান, এবং সরকারি প্যাট্রোনাইজেশনে ভালো ছবি হবে, দেশের মানুষ দেখবে, প্রেক্ষাগৃহে মানে সিনেমা হলে যাবে, সেটার পিছনে জিয়াউর রহমান। আজকে তো গর্ব করেন, স্বাধীনতার কথা বলতে বলতে, চেতনার কথা বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু কার্যক্রম দিয়ে যিনি বাস্তবায়ন করেছেন তিনি তো জিয়াউর রহমান।
স্বাধীনতার পদক জিয়াউর রহমান, 21শে পদক জিয়াউর রহমান, ওই আপনার কালচারাল পদক জিয়াউর রহমান, অর্থাৎ সব ভালো কিছুর সাথে জড়িত জিয়াউর রহমান। এবং একটা মানুষ কতটুক ধীশক্তি সম্পন্ন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আন্দোলন করেছে, ডিল মেরেছে, ওনার শরীরে লেগেছে, তারপরেও উনি ওনার সিকিউরিটিকে বলে নাই গুলি কর। আর আমরা তো এখন শুনি কিভাবে পাখির মতো মানুষ মারার আদেশ দিয়েছিল এই পলায়নকৃত স্বৈরাচার। দিস ইজ দি ডিফারেন্স বিটুইন দি লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই পালিয়ে যাওয়া স্বৈরাচার। অর্থাৎ দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা কি পর্যায়ে থাকলে নিজে কষ্ট পেয়েছেন কিন্তু এগিয়ে গেছেন। সমস্যা কি? টিএসসিতে বসেছেন, সমস্যার সমাধান করেছেন, তারপর থেকে উনি ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবার মন জয় করে বের হয়ে এসছেন। কাজেই সেটার নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমান সমস্যা দেখলে সমস্যা থেকে পালিয়ে যান নাই, সমস্যার সমাধানের জন্য যা করা দরকার। ফরাক্কাবাদ খুলে দিলেন, ফরাক্কাবাদ থেকে মানুষের আমাদেরকে আজকে মরণ ফাঁদ, সেটাকে উত্তরণের জন্য যা যা করা দরকার সেই জাতিসংঘে বলেন আর বাইলেটারাল নেগোসিয়েশন বলেন, এবং দ্যাট ইজ দি ফার্স্ট টাইম গ্যারান্টি ক্লজ সহ ফরাক্কা চুক্তি হয়েছিল লেট প্রেসিডেন্ট জিয়াউর। এটাই তো দূরদর্শিতা, যে আপনার ফরেন পলিসির দূরদর্শিতা, বুদ্ধিমত্তার দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা। অর্থাৎ একটি দেশকে অল্প দিনের মধ্যেই, আরেকটা জিনিস ছাত্রছাত্রীদের জন্য বলি, ৭৫-এর আগে গণটুকাটুকি ছিল, কেউ নকল টকল ছাড়া কোনো পরীক্ষা হইতো না। মানে পরীক্ষা দিতে গেলে আব্বা আম্মা দাদা চাচা চাচি সবাই মিল্লা পরীক্ষা দেওয়া, পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা দিত। আফটার ডিউরিং দ্য রিজিম অফ জিয়াউর রহমান, উনার শাসনামলে উনি যখন দেশের দায়িত্ব নিলেন, সব মানুষ ভদ্র, কেউ নকল করে না, সবাই ভদ্র। কারণ উনি এটাকে প্রশ্রয় দেয় না, উনি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। মানুষ বিশ্বাস করে যে এই লোকটার কাছে খাতায় লেখলে নম্বর ঠিক মতো পাওয়া যাবে। সেই জন্য কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই দেশের সবচেয়ে ভালো ভালো শিক্ষাবিদ, সেই আবুল ফজল বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, আর আপনার কি বলে যে আমাদের প্রফেসর সৈয়দ আলী হাসান সাহেবের কথাই বলেন, আর প্রফেসর শামসুল হকের কথাই বলেন, অর্থাৎ এমএন হুদা সাহেবের কথা বলেন, অর্থাৎ সাহেব, এবং দেখেন দি গ্যালাক্সি অফ ট্যালেন্ট, ওনাদেরকে উনি একীভূত করেছেন। ফাইন্যান্সের জন্য সাইফুর রহমান জামাল উদ্দিন, অর্থনীতির জন্য আপনার আরও দরকার এমএন হুদা বলেন, ফসিউদ্দিন মাহতাব বলেন, এই সমস্ত মানুষ। তারপর চিকিৎসার জন্য আপনার পানি বিশেষজ্ঞ বিএম আব্বাস এটি, তার পরবর্তীতে ডাক্তার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, তার পরবর্তীতে আসছে অন্যরা, তারপরে না মাঝে সব পরে আসছে অনেক পরে, বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, কাজী আবুল ফজল সাহেব চট্টগ্রাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, আজিজুল হক সাহেব কৃষি দেখবেন, আজিজুল হক সাহেব ছিল একসময় কৃষির, এই দেশের কৃষক এগুলো নিয়ে কাজ করা সবার সবচেয়ে ভালো ডক্টর আজিজুল হক, এবং উনি জিয়াউর রহমান স্যারের অ্যাডভাইজার ছিলেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এমন সব মানুষকে একত্রিত করেছেন যাদের বুদ্ধি পরামর্শ এবং যার ওনার চিন্তা ভাবনার সাথে মিলিয়ে উনি এমনভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যাতে ওনার সুটকেস কিন্তু ভাঙাই থেকে গেছে, ওনার গেঞ্জি কিন্তু ওই কি বলছে বসের গেঞ্জি বা অমুক গেঞ্জি বা রেফলরেনের গেঞ্জি পরার চেষ্টা করেন নাই, ওই ছিঁড়া গেঞ্জি থেকেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, এবং দেশের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এটাই হচ্ছে জিয়াউর রহমান। কাজেই জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে সত্যিকার অর্থে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের সর্বোপরি দেশের সভরেনিটিকে ধরে রাখার জন্য যেটা করা দরকার উনি সেটাই করেছেন। প্রত্যেকটা সেক্টরে উনি যেখানে হাত দিয়েছেন সেখানেই উনি উনার দূরদর্শীপনা অ্যাজ ওয়েল এজ উনার যে চিন্তা চেতনা সেটার বাস্তবায়ন এমনভাবে করতে চেয়েছেন যাতে ওই প্রতিষ্ঠান, ওই ডিপার্টমেন্ট সবসময় স্বাবলম্বী হয়,
সুন্দরভাবে চলতে পারে এবং কোনো অবস্থাতেই কোনো ধরনের নেপোটিজম যাতে এটাকে নষ্ট না করতে পারে, সেজন্যই কিন্তু জিয়াউর রহমান স্যার খুব অল্প দিনেই ওনার জনপ্রিয়তা এবং ওনার যে কর্মক্ষমতা, আমরা আজকেও যে আলোচনা করি, আজকেও যে প্রাসঙ্গিকতা বলি, আপনি দেখেন 79-এর পার্লামেন্ট ইলেকশন, এই একটা পার্লামেন্ট, যেই পার্লামেন্টে সকল বিরোধী দল, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দি বেস্ট পার্লামেন্ট ইন দি ইয়ার 1979-এর পার্লামেন্ট। কাজেই সেখানে অনেকে অনেক কথা বলেছে, অমুকটা আপনি এত বড় মুক্তিযোদ্ধা, আপনি অমুক কিনেছে তমুক কিনেছে, কিন্তু জিয়াউর রহমান স্যার বিশ্বাস করতেন যে 7.5 কোটি মানুষকে যদি ঐক্যবদ্ধ না করা যায়, বিভাজিত রেখে জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। সেজন্যই উনি জনগণের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে। জনগণ যাদেরকে নির্বাচিত করেছে নেতৃত্ব দেওয়ার জন্য, তারাই দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পেয়ে তারা তাদের দায়িত্বশীল আচরণ করেছে। এবং আজকে মাহাদি বলল যে আমরা যেটা বলি যে সংস্কার আমাদেরকে কি শিখাবেন, সংস্কারের মেইন সংস্কারক লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি হচ্ছে সংস্কারের দল। বিএনপি জন আকাঙ্ক্ষার সাথে সব সময় সামঞ্জস্য রেখে তাল মিলিয়ে চলতে পারে দেখেই বিএনপিকে আমরা জিয়াউর রহমান স্যারকে যেমন আমরা বলি আধুনিক বাংলাদেশের উপকার, আমরা বিএনপিকেও বলি যে বাংলাদেশের এই প্রজন্ম আগামী প্রজন্মের ধারণাকে ধারণ করার ক্ষমতা যার আছে সেটা হচ্ছে আধুনিক বাংলাদেশ, আধুনিক দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আপনি খেয়াল করে দেখেন এই বিএনপি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পেরে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গিয়েছে। এই বিএনপি এক দল থেকে বহুদলীয় গণতন্ত্র বলে এই বিএনপি অর্থনৈতিক মুক্তির জন্য, আপনারা খেয়াল করে দেখেন এই দেশে ভ্যাট যেই দিন প্রচলন হয়েছিল সেই দিন তৎকালীন বিরোধী দল হরতাল করেছিল, মনে আছে? হ্যাঁ, এই দেশে যমুনা ব্রিজ যেদিন উদ্বোধন হয় সেই দিন হরতাল হয়েছিল, মনে আছে? মনে আছেন আপনাদের? অর্থাৎ উন্নয়ন অগ্রগতির প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সব সময় যারা তারাই সমালোচনা করেছে জিয়াউর রহমান স্যারে। কিন্তু আজকে প্রতিষ্ঠিত অর্থনৈতিক শৃঙ্খলা এবং অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দলটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শহীদ জিয়ার আমলে, বেগম খালেদা জিয়ার আমলে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং কোনো অবস্থাতেই আপনারা অনেক খুঁজেছেন জিয়াউর রহমান স্যারের কি আছে না আছে, অনেকের বক্তব্য এসছে, অনেক খুঁজেছেন, অনেক গল্প শুনিয়েছেন 111-এর পরে তারেক রহমান সাহেবের এটা আছে ওটা আছে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আলহামদুলিল্লাহ কিছুই বের করতে পারেন নাই। কিন্তু আপনারা প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করে ওনার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, কোমর ভেঙে দিয়েওছেন। পরবর্তীতে চিকিৎসকের চিকিৎসায় এখন উনি অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক সুস্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরে না কেন, দ্যাট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ অফ পলায়নকৃত স্বৈরাচার, মনে আছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর কি বিচার, কার সময় বরদোয়া করতে নাই। আজকের বাস্তবতা ভিন্ন। দেশনেত্রী এখনো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই দেশে আছেন, আর যারা বলতেন তাদের অবস্থা কি সেটা আপনারা বুঝতে পারবেন। কাজেই সব সময় মনে রাখতে হবে উপরে আল্লাহ আছে আর এই দেশের জনগণ। ম্যাডাম যেমন বলতেন, নেতা বলতেন কি ব্যক্তির চেয়ে কি দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আর ম্যাডাম বলতেন কি এই আওয়ামী লীগ, এটা সরোয়ার্দী উদ্যানের বক্তৃতায় বলেছিলেন, মনে আছে তো? একদিন পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে চলে যা বলেছিল না? আজকের বাস্তবতা তাই না? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি বলছিল যে বিদেশে আমাদের কি আছে, বন্ধু আছে, প্রভু নেই। আজকের বাস্তবতায় প্রমাণিত। আপনারা পালিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া 6 বৎসর এই কারাবন্দি, ষড়যন্ত্রমূলক কারাবন্দিত্ব থাকার পরেও কোনো যোগাযোগ করতে পারে নাই, কিন্তু পৃথিবীর মানুষ ভালো মানুষকে সহযোগিতা করার জন্য কিভাবে হাত বাড়িয়েছে
আমি সব বলতে চাই না, এবং সেই সহযোগিতার কথা অবশ্যই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর এই শ্রদ্ধা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভিতরে অনেক কথা আছে যেগুলো আমরা এই মিটিংয়ে বলা ঠিক না, তবু আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক একইভাবে জিয়াউর রহমান স্যার যেমন 19 দফা কর্মসূচি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে ভিশন 2030 উপস্থাপন করেছিলেন 2017-এ। 2022 ডিসেম্বরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন আপনাদের যার যা সুপারিশ আছে, সাজেশন আছে, অনলাইনে আপনারা দিতে পারবেন। সকল বিরোধী দল 23 জুলাই মাসে মিলিতভাবে 31 দফা সংস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছে, যেটি আজকে আগামীর বাংলাদেশ গড়ার আগামী দিনের আমাদের যে পরিকল্পনা সেটি 31 দফায় আছে, যেটি আমার বামে এবং ডানে যারা বসে আছে তারা বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে। এটি আর এখন বিএনপির 31 দফা নয়, এটি এখন জনগণের 31 দফা। কাজেই এই জনগণের 31 দফা বাস্তবায়নের দায়িত্ব জনগণ যাদেরকে দিবে তাদেরকেই পালন করতে হবে, জনগণের উপর আস্থা রাখতে হবে। আজকে অনেক কথা বলছেন, বারবার আপনারা এটা বলেন সেটা বলেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা হয় আপনাদেরকে সবাই মিলে 5ই আগস্টের পরে দায়িত্বে বসানো হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবেন এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশন এগুলোর প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফেরত দিবেন। জনগণ তার ইচ্ছার অভিপ্রায় সেটা ঘটাবে তার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। বারবার বলা হচ্ছে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনারা ক্ষমতা নিয়ে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়ার পর থেকে আজকে আপনাদের 21শে জুন, প্রায় 10 মাস হতে চলল। এই অবস্থার মধ্যে কয়েকদিন পরে বর্ষপূর্তি হবে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের তো জানতে ইচ্ছা হয়, আজকে আপনারা আবু সাইদ, মুগ্ধ অথবা ওয়াসিমের কথা বলেন, কিন্তু আমাদের সকল শহীদদের কথাই আমাদের বারবার বলতে হবে। কিন্তু শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন, শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য, গণতন্ত্রের জন্য শহীদ। কিন্তু মনে রাখতে হবে, ইলিয়াস আলীকে যদি ভুলে যান, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম কোথায় সেটিকে যদি ভুলে যান, 17 বছরের কন্টিনিউয়াস ইতিহাস যদি ভুলে যান, তাহলে কোনো অবস্থাতেই আপনারা জুলাই আগস্টে পৌঁছতে পারবেন না। কারণ 47 না হলে 69 হতো না, 69 না হলে 71 হতো না, 71 না হলে 90 আসতো না, আর 90 না আসলে 24 জুলাই আগস্ট হতো কিনা বিরাট বড় প্রশ্ন থেকে যেত। কাজে মনে রাখতে হবে, যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। আজকে অনেকেই কথা বলেন যে 13 তারিখে এটা মিটিং হয়েছে এবং সেই সভায় প্রধান উপদেষ্টা মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আপনারা প্রত্যেক দিন যমুনাতে যান, যমুনার থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো বলেন, আর প্রেস সচিবের মতো প্রেস ব্রিফিং করে। এটার মধ্যে কোনো দোষ নাই। দোষ কোথায়? তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিংয়ের পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আর একটা বাংলা ভাষা বলতে চাই না,
এটা বললে আবার অনেক আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান এবং তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তারেক রহমান খুঁজলেই পাওয়া যাবে না। কাজেই তারেক রহমান নিজের যোগ্যতা বলে আজকে দেশের শুধু বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদেরকে নয়, বিএনপিকে নয়, গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত। কাজে তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবেন, মানুষ হাসে, বুঝতে পারছেন, এবং আড়ালে আঁচলের তলায় মুখ লুকায়। কথা বলেন, আপনাদেরটা বলেন, কোনো সমস্যা নাই। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, জাতিকে 18 কোটি মানুষের দায় দায়িত্ব কে নিয়েছে? আর কোনো নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। জাতিকে নিয়ে টান দিতে হলে তাহলে কিন্তু হিসাব কিতাব ভিন্ন হতে পারে। কারণ বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্বাচন এর ব্যাপারে যত আমাদের নেতা বলেছিলেন ডিসেম্বরে, তার পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না। আমরা জিয়াউর রহমানের দল, আমরা খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমান, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই। আসেন কথা বলেন, আগামী দিনে আপনার ম্যান্ডেট কি? আমাদের ম্যান্ডেট 31 দফা। আপনার ম্যান্ডেট কি? ওগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান। জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটিই বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন। জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।